রফির গভীরভাবে নুহার মুখের দিকে তাকিয়ে খানিকক্ষণ চুপ থাকেন, তারপর ধীরে বললেন, ঠিক আছে, ঠিক আছে। আমি ভেবেছিলাম তোমাদের একটু সময় দেওয়া, কিন্তু তুমি যখন দায়িত্ব নিতে প্রস্তুত তাহলে আর দেরি কিসের? আরিফা, কাল বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান রেখো। যাদের দাওয়াত দেওয়ার আছে, আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার অফিসের কয়েকজন, সবাইকে ডাকা হবে। আমি চাই কালকের দিন নুহা ও আহিরের সম্পর্কটাকে আমার নতুন করে স্বীকৃতি দেই। সবাই যেন জানে এরা দুজন শুধু অফিসে নয়, সংসারের দায়িত্ব একসাথে নিতে চলেছে। আফিয়া বেগম কিছু বলতে উদ্যত হতেই রফমির এক প্রকার থামিয়ে দিলেন তাকে। কণ্ঠে দৃঢ়তা, চোখে একরাশ অচল সিদ্ধান্তের দীপ্তি। আর কোনো কিন্তু নয় আম্মা। নুহা আর আহির ওরা যথেষ্ট ম্যাচিওর হয়ে গেছে। নুহা শুধু ফাইজ মিরের মেয়ে নয়, ও এখন আহির ইবনান মিরারের স্ত্রী। আর বিয়ে বিয়ে তো ছেলে খেলা নয়। কতদিন আর আমরা এইভাবে অবহেলা করব? যাব ওদের সম্পর্কটাকে। এই বাড়ির বউ হিসেবে শুধু অফিসের দায়িত্ব নিলেই চলবে না নুহার, সংসারের দায়িত্ব নিতে হবে তাকে। রফমিরের কণ্ঠ যেন এক শাসকের ঘোষণা, যার পরে কোনো প্রশ্ন চলে না। কেউ কিছু বলার আগেই তিনি পা রাখলেন সিঁড়িতে। ধীরে ধীরে নয়, দৃঢ় পায়ে তিনি সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে গেলেন। ঘরে কিছুক্ষণ স্তব্ধতা। নুহা অপলক চোখে তাকিয়ে থাকলো রফমিরের সরে যাওয়া পদচিহ্নের দিকে। চোখে পড়েনি কারো তার বুকের ভেতর এক অনামা আলোড়ন চলছে। আচমকা যেন ভেতরের কোনো অস্থিরতা তার আর থামাতে না পেরে কোনো কিছু না বলে এক প্রকার দৌড়ে সিঁড়ির দিকে ছুটে গেল সে। তার পায়ের ধ্বনি ছুঁয়ে গেল ঘরের নিস্তব্ধতা। নিশি ঘরের দরজাটি খুলতেই চোখে পড়ে নুহা মেঝেতে বসে আছে। তার চোখ দিয়ে নীরব এক জলের ধারা অবিরাম গড়িয়ে পড়ছে। পাশে নিঃশব্দে বসে রয়েছে তার বিড়াল শেরো, যার চোখেও যেন প্রতিফলিত হচ্ছে নুহার বেদনার প্রতিচ্ছবি। শেরো তাকিয়ে আছে নুহার দিকে নিঃশব্দে সহানুভূতির এক অপার ভাষায়। নিশি ধীরে ধীরে এগিয়ে এসে বসল নুহার পাশে, কণ্ঠে উদ্বেগ আর ব্যথার মিশেল। আপু, তুমি কান্না করছো? তোমার তো প্রতিবাদ করা উচিত ছিল, সবার সামনে বলা উচিত ছিল। তুমি এই বিয়ে মেনে নিচ্ছ না। তুমি তো এই সম্পর্কটা বাঁচাতে চাও না, তাই না? নিশি বলে যাচ্ছিল নিজের সব আবেগ দিয়ে। হঠাৎ নুহা তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই জড়ানোয় ছিল ভাঙা আত্মার আর্তনাদ। কান্না যেন তখন আরো গাঢ়, আরো গভীর হয়ে উঠল। আমি জানি না নিশি, আমার ভেতরটা যেন একেবারে ফাঁকা। মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি কোথাও। অসহায় লাগছে আমার নিজেকে। আমি ঘৃণা করি এই বাড়ির মানুষগুলোকে। সবকিছু যেন আমার জীবনটা গিলে ফেলেছে। ঘৃণা করি ওই সময়টাকে, ঘৃণা করি সেই মানুষটাকে। যেদিন 6 বছর আগে শুরু হয়েছিল এই যন্ত্রণার অধ্যায়, সংসার নামের এই আবরণটা ছিঁড়ে ফেলে আমি যদি মুক্ত হতে পারতাম। এই কথা শেষ হওয়ার আগেই দরজায় ধীরে কড়া নাড়ার শব্দ হলো। নিশি উঠে গিয়ে দাঁড়ালো দরজার সামনে। দরজার ওপাশে দাঁড়িয়ে আহির, মুখে অস্বস্তির এক ছায়া, চোখে অপরাধ বোধের স্পষ্ট চিহ্ন। আমি আমি একটা নোয়ার সঙ্গে কথা বলতে চাই। নিশি আহিরের দিকে তাকালো, চোখে ঝলসে উঠল বিরক্তি। আপনি দয়া করে চলে যান। আমার আপু এখন আপনার সঙ্গে কোনো কথা বলতে চায় না। আহির কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল, তারপর দরজার ফাঁক দিয়ে এক ঝলক চোখে পড়ল নুহা মেঝেতে বসে আছে বিধ্বস্ত নিঃশেষ। আহির নুহার দিকে তাকিয়ে বলল, নোহা, শুধু একবার একবার আমার কথাটা শোন। আমি বেশিক্ষণ সময় নেব না। নিশির আগে ফুঁসে উঠল, দেখুন। কিন্তু তার কথা শেষ হবার আগেই নুহা হঠাৎ বসা থেকে উঠে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল। ওনাকে আসতে দে। নিশি থমকে গেল, বিস্মিত দৃষ্টিতে নুহার দিকে তাকিয়ে প্রশ্ন করল। আপু, তুমি? নুহার চোখে কোনো আবেগ নেই, তবুও তার গলার স্বর যেন ঝড়ের পূর্বাভাস। নিশি অসন্তুষ্ট মুখে ধীরে ধীরে দরজার পাশ থেকে সরে দাঁড়ালো। আহির চুপচাপ ঘরে প্রবেশ করল, কিছুক্ষণ নুহার দিকে তাকিয়ে রইল, যেন হাজারো কথা গলার কাছে এসে আটকে যাচ্ছে। তারপর এক গভীর শ্বাস নিয়ে বলল, নিশি, তুমি একটু বাইরে যাও। আমি নোহার সঙ্গে একা কথা বলতে চাই। কেন? নুহা ঠান্ডা অথচ অনড় গলায় বলল। নিশি বাইরে যা। নিশি আর কিছু বলল না, তার মুখে স্পষ্টত অনাগ্রহ। ভারী পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। পায়ের শব্দ যেন ঘরের নিস্তব্ধতাকে আরো গাঢ় করে তুলল।
আহির কিছুক্ষণ নুহার দিকে চুপচাপ তাকিয়ে থাকলো, চোখে লজ্জা, অপরাধবোধ আর অনুচ্চারিত এক অক্ষমতা। গভীর শ্বাস নিল, যেন নিজেকে প্রস্তুত করল কথার ভার বইবার জন্য। তারপর ধীরে ধীরে বললেন, নুহা, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না। সেটাই স্বাভাবিক। যে মানুষ বাসর রাতে নিজের স্ত্রীকে ফেলে পালায়, তার প্রতি রাগ না হওয়াটাই বরং অস্বাভাবিক। আমি জানি এই 6টি বছর আপনার জন্য কতটা যন্ত্রণার ছিল। আপনি অনেক কিছু সহ্য করেছেন। আমি চাইলেও তা এখন আর বদলাতে পারবো না। আমি এখানে এসেছি আপনার সিদ্ধান্তকে সম্মান জানাতে। যদি আপনি এই সম্পর্কটিকে এগিয়ে নিতে না চান, তাহলে কেউ আপনাকে জোর করবে না, আমিও না। আমি শুধু ক্ষমা চাইতে এসেছি আপনার কাছে আর আপনার জীবনের প্রতি মুহূর্তে আমার পরিবারের করা ভুলগুলোর জন্য। আমি চাই না আমার কারণে আপনি আর কষ্ট পান। আমি আর চাই না আপনার জীবনে আমার অস্তিত্ব হয়ে উঠুক যন্ত্রণার প্রতীক। আমিও চাই না এই বিকৃত সম্পর্কটাকে টেনে নিয়ে যেতে। আমি জানি আপনি এই সম্পর্কটাকে কখনই হয়তো মেনে নেননি, তবুও বাস্তবিকভাবে আমরা তো স্বামী স্ত্রী, তাই। হঠাৎই নুহা কাঁপা অথচ কঠিন স্বরে আহিরকে থামিয়ে দিল। 1 মিনিট, আপনি কি বললেন? স্বামী স্ত্রী? নুহার চোখ যেন আগুনের মতো জ্বলে উঠল, ঠোঁট কাঁপছে রাগে আর গলায় স্পষ্ট ঘৃণার সুর। লজ্জা করছে না আপনার? আমাকে নিজে স্ত্রী বলতে লজ্জা করছে না? আপনি এখানে এসেছেন কি জানার জন্য? আমি আপনাকে কতটা অপছন্দ করি সেটা? তাহলে শুনুন, আমি আপনাকে শুধু অপছন্দ করি না, ঘৃণা করি। আমি আপনাকে চমৎকারভাবে, চরমভাবে ঘৃণা করি আমি। আপনি জানেন আমি কি কি সহ্য করেছি? আপনার অনুপস্থিতি, মানুষের প্রশ্ন, সমাজের তীব্র দৃষ্টি, দিনের পর দিন অপমান আর অসম্মানে পুড়ে আমি নিজেকে বাঁচিয়ে রেখেছি। আপনি জানেন সেই সব? আপনি জানেন একা একা কত রাত কেঁদেছি আমি? আপনার জন্য নয়, নিজের অস্তিত্ব রক্ষার জন্য। না, আপনি তো জানেন না, কারণ আপনি তো পালিয়ে গিয়েছিলেন। আপনি তো বিয়ে করে বউকে রেখে নিজের মতো পালিয়ে গেলেন। কিন্তু আমি জানি আমাকে কি কি সহ্য করতে হয়েছে। আপনি জানেন, প্রথমে তো বিয়ের বিষয়টা গোপন রাখার কথা ছিল, কিন্তু আপনি পালানোর পর সবাই সবটা জেনে গেল। আমি সবার কাছে হাসির পাত্র হয়ে গেলাম। প্রতিদিন নতুন করে লজ্জার সম্মুখীন হতে হতো আমায়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্কুল বদলাতে হলো, কারণ স্কুলে গেলে আমার সহপাঠীরা, এমনকি পুরো স্কুলের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো। কেবল আমার বিয়ে হওয়ার জন্য নয়, সেটা হয়তো আমায় মেনে নিত, কিন্তু আমার বর আমায় ফেলে রেখে পালিয়ে গেছে, এই বিষয়টাই যেন তাদের হাসির খোরাক হয়ে উঠেছিল। সবাই মিলে নানান কথা বলতো, ছোটরা তো বটেই, বড়রাও তাতে যোগ দিত। এমনকি আপনার মা, আপনার নিজের মা, তার আচরণেও সেই একই অবহেলা ছিল। নুহা এক মুহূর্ত থেমে এক দীর্ঘশ্বাস ফেলল, তারপর তার ঠোঁটের কোণে একটি তাচ্ছিলের হাসি ফুটে উঠল। আপনি তো চাইলেই পারতেন না বিয়ের আগে পালাতে, তখন কি এত কিছু হতো? কিন্তু আপনি তো সেটা করেননি। আপনি সব কিছু ঘটতে দিলেন, তারপর নিজের মতো করে পালিয়ে গেলেন। এ বাড়িতে আসার পর থেকে আমার জীবন থেকে সব কিছু হারানোর শুরু। আমার সব স্বপ্ন, সব ইচ্ছা, সব রঙিন দিন, সবটা যেন একে একে মুছে গেছে আমার জীবন থেকে। আমার আব্বু আম্মুকে হারিয়েছি আমি, কিন্তু জানেন সবচেয়ে বড় যে জিনিসটা আমি হারিয়েছি সেটা হলো আমার নিজেকে। আমি হারিয়েছি আমার হাসি, আমার খুশি, আমার সেই হ্যাপি লাইফ। সব কিছু যেন ধীরে ধীরে এক অদৃশ্য ধোঁয়ায় হারিয়ে গেছে। নুহা চুপ করে কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো, যেন নিজের কথার ভর নিজেই সামলাতে পারছে না। তারপর ধীরে ধীরে মাথা তুলে বলল, আমি তো এমনটা ছিলাম না। আমি ছিলাম প্রাণবন্ত, হাসি খুশি, জীবন নিয়ে দারুণ স্বপ্ন ছিল আমার। কিন্তু সবাই মিলে আমায় বাধ্য করেছে এমন হতে। তারা আমাকে এমন এক মানুষে পরিণত করেছে যাকে আমি নিজেই চিনতে পারি না। আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। এবার আপনি বলুন, এখন আমার কি করা উচিত? আমার কি আপনার ফিরে আসার আনন্দে উৎসব করা উচিত? হাসি খুশি হয়ে সবাইকে জানানো উচিত যে আমার স্বামী ফিরে এসেছে? নাকি আপনার বাবার কথা মেনে নেওয়া উচিত আমার? নুহার ঠোঁটের কোণে একটি তিক্ত হাসি ফুটে উঠল। কিন্তু তার থেকেও বড় কথা জানেন, এই পৃথিবীতে যত মানুষকে আমি অপছন্দ করি, তার মধ্যে সবার আগে আপনি। আর সেই আপনাকে নিয়ে পুরো জীবন কাটাবো আমি? কখনোই না, প্রশ্নই আসে না। আমি তো আপনার সাথে এক মুহূর্তও কাটাতে চাই না। আপনার অনুপস্থিতি যতটা যন্ত্রণার ছিল, আপনার উপস্থিতি আমার কাছে তার থেকেও বেশি অসহনীয়। এত কিছুর পরেও আজকে আপনি হঠাৎ ফিরে এলেন, আর আমাকে আপনার সাথে সংসার করতে হবে? বাহ, সবার কি সুন্দর বিচার, তাই না? আহির গভীর একটা নিঃশ্বাস নিল, কণ্ঠস্বরে অনুতাপের স্পর্শ, কিন্তু চোখে এক ধরনের নির্লিপ্ততা। নুহা, আমি জানি না আমার কি বলা উচিত,
তবে আপনার কেন মনে হলো যে আমি আপনার সঙ্গে সংসার করার জন্য এত বছর পর ফিরে এসেছি? আরে আমি তো ভেবেছিলাম এতদিনই সব ঠিক হয়ে গেছে। সবাই হয়তো নিজেদের ভুল বুঝতে পেরে সেগুলো শুধরে নিয়েছে। আমি ভেবেছিলাম আপনি হয়তো এই সময়ের মধ্যে বিয়ে করে নিজের মতো করে সেটেল হয়ে গেছেন। কিন্তু বাড়ি ফিরে এসে এই পরিস্থিতি দেখতে হবে, এটা সত্যি আমার ভাবনার বাইরে ছিল। আহির কিছুক্ষণ থেমে গভীর এক দীর্ঘশ্বাস নিয়ে তার কথা আবার শুরু করল। যাই হোক, একটা কথা স্পষ্ট করে বলি, আপনি একা নন। আমিও চাই না এই সম্পর্কটা নিয়ে আর এগোতে। তাই আমার দিক থেকে আপনাকে কখনোই এই সম্পর্ক মানতে বলা হবে না। আপনি যা চান তাই হবে। আপনার জন্য যা সঠিক মনে হবে আপনি সেটাই করতে পারবেন। আমি বাকি আপনাকে জোর করবে না। এই বলে আহির পেছন ঘুরে চলে যেতে উদ্যত হলো, কিন্তু কিছুটা দূরে গিয়ে থেমে গেল, যেন তার মনে হলো কিছু বলা এখনও বাকি রয়ে গেছে। ফিরে তাকালো নুহার দিকে, গলায় ভারী কণ্ঠস্বর নিয়ে বলল, আর হ্যাঁ, সব কিছুর জন্য সরি। পারলে আমাকে ক্ষমা করবেন। আর যদি সেটা সম্ভব না হয়, এই ঘৃণাটা বাঁচিয়ে রাখুন। আপনার যা ইচ্ছা। এই বলে আহির দ্রুত সেখান থেকে চলে গেল। তার কথাগুলো যেন চারপাশে এক গভীর নীরবতা রেখে গেল। আহির খাটে হেলান দিয়ে বসে আছে, চোখে মুখে গাম্ভীর্য, ভাবলেশীন দৃষ্টিতে শূন্যে তাকিয়ে আছে, যেন কোনো এক গভীর চিন্তায় নিমগ্ন। পাশে বসে থাকা ঈশান খানিকটা উদ্বিগ্ন চোখে তাকে দেখছে, আর ঘরের ভেতর পায়চারি করছে সালমান। সে নিজেই নিজের সঙ্গে কথা বলছে স্বভাবসুলভ ভঙ্গিতে, রসিকতা মিশিয়ে। এই জন্যই তো বলেছিলাম আহির, তুই ইতালি থেকে গার্লফ্রেন্ড নিয়ে আয়। এত বড় দেশ, সেখানে কি মেয়ের অভাব ছিল? কত সুন্দর সুন্দর মেয়ে আছে। অবশ্য নুহাও কম সুন্দর না, কিন্তু সমস্যা হচ্ছে সে তোকে স্বামী হিসাবে মানেই না। আমি বলি কি ভাই, তুই আসলে বেঁচে গেছিস। ঈশান কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল। বেঁচে গেছো কিভাবে? সালমান হাসতে হাসতে বলল, আরে ভাই, কিভাবে আবার? বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, অন্তত আমার কাছে তাই মনে হয়। আমি তো ছোটবেলা থেকে দেখে আসছি আমার ড্যাড কিভাবে 3 বেলা মোমের ঝাড়ি খায়। বিয়ে মানে জীবনের সব রং ফিকে হয়ে যাওয়া। তাই আমি বলছি এসব বাদ দে, আমাদের সঙ্গে চল, ইতালি ফিরে যাই। আমি ওর বন্ধু, ওর ভাইয়ের মতো ওকে বাঁচাতে চাইছি। আর আহিরের মুখের দিকে তাকালে মনে হচ্ছে ও বাঁচতে চায় না। ঈশান একটু হেসে বলল। আহির ভাই, এটা কি সত্যি? আহির গম্ভীর কণ্ঠে বলল, তোরা দুজন, ঈশান তুই নিজের ঘরে যা, আর সালমান তুইও যা। ঠিক তখনই দরজায় উপস্থিত হলো নিশি, মুখে একরাশ উদ্বেগের ছাপ, চোখে দ্বিধা। ভেতরে আসতে পারি? সালমান কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, এসআই যখন পড়েছেন তখন তো আর না বলতে পারি না। নিশি খানিকক্ষণ চুপ থেকে বলল, আমি বলতে চাইছিলাম আপু আপনার সঙ্গে থাকতে চায় না। সে এতদিন অনেক কষ্ট সহ্য করেছে, তার কষ্ট আর বাড়াবেন না। আপু এই বাড়িটা মেনে নিতে পারবে না। আপনি যদি চাচুকে বলেন, উনি হয়তো আপনার কথা শুনবেন। এক মুহূর্তে নীরবতা নেমে এলো ঘরে। তারপর হঠাৎই সালমান হেসে উঠল, তবে সেই হাসির মাঝে ছিল এক প্রকার তিক্ততা। 6 বছর আগে যখন ও বাঁচতে চেয়েছিল তখন কেউ ওর কথা শোনেনি, আর আজ যখন সে নিজেই মরতে চাইছে তখন কেন সবাই ওর কথা শুনতে চাইছে? নিশি চমকে উঠে বলল। মরতে চাইছে মানে? সালমান ঠোঁট বাঁকিয়ে বলল, আপনার এই ছোট মাথায় এত বড় কথা ঢুকবে না। নিশি এবার চোখ সরু করে বলল, আমার মাথা হয়তো ছোট হতে পারে, কিন্তু বোঝার জন্য যথেষ্ট ব্রেন আছে, যেটা আপনার মোটা মাথায় নেই। সালমান বিরক্ত হয়ে বলল, জানো তো, নিজের কাজ করুন। কথা বলেই কাঁটা বের হয়। একদম মরুভূমির উন্নত জাতের ক্যাকটাস। আহির বিরক্ত হয়ে বলে উঠল, সালমান চুপ কর না। নিশি তুমি যাও, আমি ব্যাপারটা দেখছি। নিশি ফিরে দাঁড়ালো। যাওয়ার সময় এক পলক সালমানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমি যদি ক্যাকটাস হই তাহলে আপনি নিশ্চয়ই মরুভূমির শুকনো বালু। সুন্দর কিছু তো ধরতেই পারেন না, শুধু বাতাসে উড়ে বেড়ান। অবশ্য আপনাকে আরেকটা নাম দিতে পারি, হ্যাঁ, মার মোসেট। বলেই সে চলে গেল, মাথা উঁচু করে আত্মবিশ্বাসী ভঙ্গিতে। ঘরের মধ্যে মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো।
তারপর ঈশান আর আহির একসঙ্গে হেসে উঠল। সালমান মুখটা বিরক্তিতে কুঁচকে বলল, কি বলে গেল? মারমোসেট? সেটা আবার কি? ঈশান হাসতে হাসতে বলল, বানরের এক নির্দিষ্ট প্রজাতি। অবশ্য ভুল কিছু বলেননি। সালমান হতবাক হয়ে বলে উঠল, কি এত বড় সাহস? আমাকে বানর বলে গেল? রাতের আধার কাটিয়ে পূর্ব আকাশে রাঙা আলোর আভাস ছড়িয়ে পড়েছে। দূর থেকে ভেসে আসছে পাখির মিষ্টি কলরব, যেন নতুন দিনের আগমনী বার্তা দিচ্ছে। শীতল হাওয়ার কোমল স্পর্শে প্রকৃতি যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। সূর্যের প্রথম কিরণ গাছে পাতার চিকচিক করছে, শিশির বিন্দুগুলো মুক্তোর মতো জ্বলজ্বল করছে। বাড়ির উঠোনে একপাশে কয়েকজন মানুষ ব্যস্ত হাতে সাজসজ্জার কাজ করছে। রঙিন কাপড় আর ফুলের মালায় তৈরি হচ্ছে এক অনিবার্য আয়োজন। নুহা খাবার টেবিলের সামনে এসে থমকে দাঁড়ায়। বাইরে ডেকোরেশনের দৃশ্য দেখে বিস্মিত হয়ে বলে, আঙ্কেল, বাইরে কি হচ্ছে এসব? রফমির শান্ত গলায় উত্তর দেন, কালে তো সব বলেছিলাম, আজ বাড়িতে একটা অনুষ্ঠান হবে, তারই প্রস্তুতি চলছে। নুহার চোখ দুটো মুহূর্তেই ক্রোধে জ্বলে ওঠে, কণ্ঠে অভিমান মিশিয়ে সে বলে, আপনি আমার অনুমতি না নিয়ে এসব করতে পারেন না। আমি এই বিয়েটা মানি না, আর ভবিষ্যতেও কখনো মানব না আমি। রফমির সামান্য চুপ থেকে এবার গম্ভীর কণ্ঠে বললেন, নুহা, যেটা হয়ে গেছে সেটা আর বদলানোর সুযোগ নেই। তুমি চাও বা না চাও, মানো বা না মানো, আহির এখন তোমার স্বামী। এই সত্যিটা মেনে নিতেই হবে। এ নিয়ে আর কোনো আলোচনা আমি চাই না। নুহা হতবাক হয়ে বলে, আপনি এমনভাবে কথা বলছেন যেন আমার কোনো কথার মূল্যই নেই। এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি সিদ্ধান্ত নেব কার সাথে থাকবো আর কার সাথে থাকবো না আমি। রফমির এবার আরও দৃঢ়স্বরে বললেন, এটা কখনোই কেবলমাত্র তোমার ব্যক্তিগত ব্যাপার ছিল না নুহা, এখন পুরো পরিবার এতে জড়িয়ে গেছে। তাই তোমাকে সব কিছু মেনে চলতেই হবে। যত দ্রুত এটা স্বীকার করবে ততই তোমার জন্য ভালো হবে, আমাদের জন্য। এই মুহূর্তে আফিয়া বেগম নরম কণ্ঠে বলেন, নুহা দাদুমণি, আমার সাথে চল, তোর সাথে কিছু কথা আছে। নুহা অসহায়ের মতো তাকিয়ে বলল, কিন্তু দাদি, উনি আমার উপর এভাবে জোর খাটাতে পারেন না। আফিয়া বেগম কোনো উত্তর না দিয়ে স্নেহভরে নুহার হাত ধরে টেনে নিয়ে গেলেন। এই পুরো দৃশ্যের মাঝে চুপচাপ বসে থাকা আহির এবার মুখ খুলল, শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আব্বু, তুমি আবারও ভুল করছো। কেন এসব করছো? আমি কি একবারও বলেছি যে আমি এই বিয়েটা মেনে নিতে চাই? একবারও কি জিজ্ঞেস করেছ আমি কি চাই? শুধু নোহা নয়, আমি এসব চাই না। রফমির কঠোর স্বরে বললেন, তুমি কি চাও না? বিয়ে তো হয়ে গেছে আহির, তুমি ভালো করে জানো আমাদের পরিবারে ডিভোর্স হয় না। তাই চাও বা না চাও, তোমাকে এটা মেনে নিতেই হবে। এবার আমি আর কোনো ভুল বরদাস্ত করব না। আহির দাঁতে দাঁত চেপে রাগ সামলানোর চেষ্টা করল। কয়েক মুহূর্ত নীরব থাকার পর ঠোঁটের করে তার ছিলের হাসি ফুটিয়ে বলল, তোমরা যা ইচ্ছা করো, তবে হ্যাঁ, এবার যদি আমি কোনো ভুল করি তাহলে সেটা শুধরাবো না। আমি এসবের মধ্যে নেই। এইটুকু বলেই আহির দ্রুত উঠে চলে গেল। নিশি আর অনন্যা করিডোর ধরে ধীর পায়ে এগিয়ে আসছিল। বাতাসে এক ধরনের অদ্ভুত স্থবিরতা, যেন চারপাশের পরিবেশ ও কিছু একটা আঁচ করতে পারছে। হঠাৎ করে তাদের পথ রোধ করল সালমান ও আহির। সালমান ঠোঁটের কোণে তার ছেলের হাসি টেনে বলল, এই যে মহামারী, আপনার বোনটি কোথায়? নিশি ভ্রু কুঁচকে তাকালো, বিস্ময়ের সুরে বলল, কি বললেন আপনি? সালমান এক ধাপ এগিয়ে গিয়ে বলল, বধির নাকি আপনি? কানে শোনেন না? আহির বিরক্ত হয়ে সালমানের দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে বলল, সালমান, কি করছিস তুই? কিন্তু নিশির মধ্যে কোনো উত্তেজনা দেখা গেল না। শান্ত গলায় বলল, আপুর খোঁজ কেন চাচ্ছেন? আপু যা বলার স্পষ্ট করে বলে দিয়েছে। সালমান কপালে হাত ঠেকিয়ে ভান করল যেন সে গভীর দুঃখে ডুবে আছে। তারপর একরকম নাটকীয় ভঙ্গিতে বলল, এই দেখো, নিজের বোনের খারাপ রাখেন না, হাস্যকর। এই দেখো, নিজের বোনের খবর রাখেন না, হাস্যকর। আপনার বোনটি হঠাৎ করে বলে দিলেন আহিরকে মারতে রাজি, মানে আমি বলতে চাইছি মেনে নেবেন। ভাবা যায়? নিশি হতভম্ব হয়ে গেল। এমনটা কিভাবে সম্ভব? এমন সময় সালমানের ফোন বেজে উঠল। এক ঝলক স্ক্রিনের দিকে তাকিয়ে হেসে ফেলল। আহির, বাকিটা তুই বল। আমার 3 নম্বর গার্লফ্রেন্ড ফোন করেছে, তাও 2 দিন পর। এমন সুযোগ হাতছাড়া করা যায় নাকি?
বলেই সে একরকম গুনগুন করতে করতে সেখান থেকে চলে গেল। নিশি কিছুক্ষণ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে মুখ ঘুরিয়ে আহিরের দিকে তাকালো। ছি, আহির ভাই, উনি কি বলে গেলেন? আপু কি সত্যি এমন বলেছে? আহির কিছুক্ষণ নীরব থাকলো, যেন তার ভেতরেও সন্দেহের দোলাচল চলছে। তারপর ধীর স্বরে বলল, আম্মু বললেন উনি রাজি হওয়ার পরই এসব আয়োজন করা হয়েছে। আমি নিজে ওনার সঙ্গে দেখা করতে চাই, জানতে চাই উনি সত্যিই রাজি হয়েছেন কিনা। কিন্তু কেন? আর উনি এখন কোথায়? তখনই এতক্ষণ চুপ করে থাকা অনন্যা বলে উঠল, আমি তো আপুকে বাইরে যেতে দেখলাম। সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে মীর বাড়ির চারপাশে নেমে এসেছে। গাঢ় নীল আকাশে মিটিমিটি তারা ঝিকিমিকি করছে। বাহারি রঙের আলোয় আলোকিত চত্বরটি সজ্জিত করা হয়েছে ফুলের মালা, ঝাড়বাতি আর দৃষ্টিনন্দন সাজসজ্জায়। গেস্টরা একে একে আসতে শুরু করেছে, সবার মুখে আন্তরিক হাসি। মীর মহলের প্রশস্ত দরজার সামনে আতিথ্যের উষ্ণতায় অভ্যর্থন জানানো হচ্ছে সবাইকে। ভেতরে ঝলমলে সাজের মাঝে অতিথির কোলাহল আর মৃদু হেসে আলাপের শব্দ ভেসে আসে। মীর মহলের আলো ঝলমলে পরিবেশের মাঝেও একটি অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে পড়েছে। বাড়ির সবার মুখ থেকে হাসি হারিয়ে গেছে, কপালে চিন্তার ভাঁজ। একটু আগেও যে অতিথিরা আশায় এক উৎসব মুখর পরিবেশ ছিল, এখন সেখানে নীরবতা নেমে এসেছে। কারণ একটাই, নুহাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে আছে। আরিফা বেগম রাগে গজগজ করতে করতে ঘরে পায়চারি করছেন, মুখে স্পষ্ট ক্ষোভ, কপালের শিরাগুলো টান টান। এই মেয়ে কি আমাদের মান সম্মান পেছনে লেগেই আছে। সকালে পর্যন্ত না করেছিল, হঠাৎ করেই রাজি হয়ে গেল, আর এখন উধাও। এটা কি ধরনের আচরণ? এখন কি হবে? বাইরে সবাইকে মুখ দেখাবো কেমন করে? তার কণ্ঠে বিরক্তি আর অপমানের ছায়া স্পষ্ট, যেন নিজের মধ্যে প্রশ্ন করে চলেছেন কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না। আফিয়া বেগম ধীর স্থির কণ্ঠে বললেন, শান্ত হও বৌমা, নোয়া এমন কিছু করবে না যাতে আমাদের সম্মানহানি হয়। কিন্তু আরিফা বেগমের মন তাতে প্রশান্ত হলো না। তিনি হতাশ কণ্ঠে বললেন, আম্মা, আপনি এখনও এসব বলছেন? মেয়েটার আচরণ কি স্বাভাবিক মনে হচ্ছে আপনার? এরই মধ্যে ঈশান ঘরে ঢুকলো, মুখে গভীর উদ্বেগের ছাপ। সে সোজা আহিরের দিকে এগিয়ে এসে বলল, আহির ভাই, আমি জানতে পেরেছি নুহা কোথায়। আহির এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আমাকে নিয়ে চল, তবে এখনই বাড়ির কাউকে কিছু বলবি না। গাড়িটা ধীর গতিতে এসে থামলো একটা অনাথ আশ্রমের সামনে। সন্ধ্যার আবছা আলোয় জায়গাটা যেন আরো নির্জন আর শান্ত মনে হচ্ছে। আহির আর ঈশান দ্রুত ভেতরে প্রবেশ করল। ঘরের ভেতর নুহা বসেছিল ছোট্ট ছোট্ট শিশুদের মাঝে, গল্পের এক নতুন জগৎ গড়ে তুলেছে। তার চোখে প্রশান্তি, ঠোঁটের করে অল্প হাসি। কিন্তু হঠাৎ সামনে আহিরকে দেখে থমকে গেল, চোখে মুখে বিস্ময়ের ছাপ। এটা যেন সে একদমই আশা করেনি। আহির এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা নুহার সামনে গিয়ে দাঁড়ায়, গম্ভীর কণ্ঠে বলল, নোহা, বাড়িতে সবাই আপনার জন্য অপেক্ষা করছে, চলুন। নুহা অবাক হয়ে তাকালো, কপালে সামান্য ভাঁজ পড়ে গেল। আপনি এখানে কি করছেন? আর আমি আপনার সঙ্গে কোথাও যাব না, চলে যান আপনি। আহিরের চোখে মুখে কোনো পরিবর্তন এলো না। যখন পালানোর ইচ্ছে ছিল তখন রাজি হলেন কেন? সবসময় আপনার মর্জি চলবে না, এটা বুঝতে হবে। নুহা গভীর শ্বাস নিল, যেন রাগ সামলানোর চেষ্টা করছে। অতঃপর শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি আগেও বলেছি আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। আপনার সঙ্গে সারা জীবন কাটানোর কোনো মানেই হয় না। সেটা না হয় বাড়িতে গিয়ে সবার সামনে বলবেন। এখন চলুন, আমাকে জোর করতে বাধ্য করবেন না। ঈশান, নিয়ে আয় ওনাকে। কিছুক্ষণ পর নুহা ঈশানের সঙ্গে বেরিয়ে এলো, তবে আগের মতো রাগ আর অভিমান তার মুখে ছিল না, বরং যেন শান্ত স্থির। আহির অবাক হলেও কিছু বলল না। নুহা, ঈশান আর আহির বাড়ির দরজায় এসে থামতেই রফমির রাগান্বিত কণ্ঠে গর্জে উঠলেন, কোথায় ছিলে তুমি? বিয়েতে রাজি হওয়ার পর এই নাটকের মানে কি? ঈশান শান্তভাবে বলল, মামু, ও তো চলে এসেছে, এটা নিয়ে আর বাড়াবাড়ি করিও না। কিন্তু আরিফা বেগম চুপ করে থাকলেন না, রাগী গলায় বললেন, চলে এসেছে তাতেই সব শেষ হয়ে গেল? আমাদের কি অবস্থা হয়েছিল সেটা জানো? বাড়িতে অতিথি ভর্তি, লজ্জায় মাথা কাটা যাবার অবস্থা। আমার এখন তোমাদের সাথে তর্ক করারও সময় নেই। নুহা, যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো।
নুহা কিছু না বলে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। তবে যাওয়ার আগে এক ঝলক চোখে যেন কিছু একটা ছিল, অপ্রকাশিত এক অনুভূতি, হয়তো তিক্ততা, হয়তো অন্য কিছু। কিছুক্ষণ পর উপরের দিক থেকে নুহার কণ্ঠ ভেসে এলো। আহির, একবার উপরে আসুন, আপনার সঙ্গে দরকারি কথা আছে আমার। আহির চুপচাপ এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, যেন অনুমান করতে চেষ্টা করছিল কি অপেক্ষা করছে ওর জন্য উপরে। ঘরে পা রাখতেই আহির এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। চোখ আটকে গেল সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির উপর। নুহা লাল রঙের সূক্ষ্ম জরির কাজ করা শাড়িতে সে যেন অনন্য এক দীপ্তিতে উদ্ভাসিত। হালকা সাজ তার সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কোমল গাত্র বর্ণে গহনার ক্ষীণ আভা মিশে এক মোহময় পরিবেশ সৃষ্টি করেছে। আহির কিছুক্ষণের জন্য যেন ভুলেই গেল শ্বাস নিতে। নুহা ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলল। অবশেষে আসলেন। নুহার কণ্ঠে আহির বাস্তবে ফিরে এলো। দ্রুত চোখ সরিয়ে নিয়ে খানিকটা স্বাভাবিক ভঙ্গিতে বলল। আপনার পরিকল্পনা নষ্ট করার জন্য আমি দুঃখিত। আপনার মনে হয় না আপনি ভুল করেছেন? আপনি ভালো করেই জানেন এতে আব্বুর মান সম্মানের ব্যাপার ছিল। আমি সেটা আরও একবার নষ্ট হতে দিতে পারিনি, তাই এসব করেছে। নুহার দৃষ্টি মুহূর্তের জন্য তীক্ষ্ণ হয়ে উঠল। ধীর পায়ে এগিয়ে এসে বলল। ভুল? হ্যাঁ, একটা ভুল করেছি। অন্য কোথাও যাওয়ার কথা ভাবা উচিত ছিল আমার। আমি ভেবেছিলাম এখানকার নাটক শেষ হলে ফিরে আসবো, তাই বেশি দূরে যাইনি। তবে আপনি এমন কিছু করবেন তা তো আশা করিনি আমি। যাক সে কথা, মূল বিষয়ে আসি। আমি নিচে যাব, সবার সঙ্গে দেখা করব, তবে আমার একটা শর্ত আছে। নুহা ধীরে ধীরে একটি কাগজ এগিয়ে দিল আহিরের দিকে। চোখে নির্লিপ্ত এক অভিব্যক্তি, যেন এই কাগজ শুধু একটা শর্ত নয়, বরং একপাক্ষিক ঘোষণাপত্র। এগুলোই আমার শর্ত, বা হয়তো আপনার জন্য শাস্তি। তবে আপনি চাইলে শর্ত না মানতে পারেন, তাতে আমার কিছুই যায় আসে না। যদি শর্ত না মানেন, আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। কেউ আমায় আটকাতে পারবে না। তবে এটা মনে হয় না আপনার আর আপনার বাবার খুব একটা লাভ হবে এতে। এতগুলো অতিথির সামনে মান সম্মানের তো একটা ব্যাপার আছে, তাই না? আমিও চাই না এমন কিছু করতে, আর আপনাকেও মানতে পারবো না। তাই আমার কাছে এটা লাস্ট অপশন মনে হলো। আহির কাগজটি হাতে নিল। ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটিয়ে কিছুক্ষণ চুপ থেকে অবশেষে শান্ত গলায় বলল। ঠিক আছে, আমি রাজি। আফিয়া নুহাকে ঘরে নিয়ে আসার পরপরই নিশি দ্রুত তার কাছে ছুটে এলো। তার চোখে বিভ্রান্তি আর বিস্ময়ের ছাপ স্পষ্ট। আপু, তুমি এসব কি করলে? সবার সামনে সবকিছু মেনে নিলে। তুমি আহির ভাইকে মেনে নিয়েছো, কিন্তু কেন? কি করেছো তুমি এসব? নুহা শান্ত চোখে নিশির দিকে তাকালো, যেন সে আগে থেকেই জানতো এমন প্রশ্ন আসবে। ধীর কিন্তু স্থির কণ্ঠে বলল। নিশি, আমি যা করেছি ভেবে করেছি, তুই চিন্তা করিস না। এবার রৌফ মীরের জালে তাকেই ফাঁসাবো। নিশি বিস্ময়ে চোখ বড় করে তাকিয়ে থাকলো। তার ঠোঁট নড়ল, যেন কিছু বলতে চায়, কিন্তু ঠিক তখনই দরজার ওপাশ থেকে গলার আওয়াজ এলো। নুহা আপু, দরজা বন্ধ করেছো কেন? দরজা খোলো। নুহা এক মুহূর্ত থেমে নিশির দিকে তাকালো, তারপর ধীর পায়ে এগিয়ে দরজা খুলল। দরজা খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড় করে ঘরের ভিতরে ঢুকলো অনন্যা, ঈশান আর সালমান। তারা তিনজন দ্রুত দরজাটা আটক করে দাঁড়ালো। বাইরে থেকে আহিরের প্রবেশের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। নিশি হতবাক হয়ে বলল। এটা তোমরা কি করছো? অনন্যা হাসির সুরে বলল। আসলে আম্মু আর দাদি বলেছে আহির ভাই আজ থেকে এই ঘরে থাকবে। সালমান মুচকি হেসে যোগ করল। আর যেহেতু এটা ওদের ফার্স্ট নাইট, তাই আমরা দরজা আটকালাম। নিশির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এক ঝটকায় সামনে এসে উত্তেজিত কণ্ঠে বলল। অনন্যা, এসব কি করছিস? আর আহির ভাই এখানে থাকবে মানে? তাহলে আমি কোথায় থাকবো? সালমান কৌশলী হাসিতে বলল। আপনি মরুভূমিতে যান, আর নয়তো বন জঙ্গলে চলে যান। নিশি চোখ কুঁচকে তীব্র কণ্ঠে বলল। বন জঙ্গলে যাবো মানে? বন জঙ্গলে তো আপনার মতো বাদরেরা থাকে। সালমান অনায়াস ভঙ্গিতে কাজ ঝাঁকিয়ে বলল। সাপেরা কি জঙ্গলে থাকে না? নিশি ক্ষুব্ধ হয়ে বলল। আপনি আমাকে সাপ বললেন? সালমান হাসি চেপে রেখে বলল। কোথায় কোথায় না বুঝে ফোঁস করেন। সাপ বলবো না তো কি ব্যাঙ বলবো? সালমানের কথায় নিশির চোখ জ্বলে উঠল, আর আশেপাশে সবাই হাসিতে ফেটে পড়ল। ঈশান শান্ত গলায় বলল। থাম তোরা, যা করতে এসেছি সেটা কর। আর নিশি, তুই অন্যান্যর সাথে থাকবি,
যদি সমস্যা হয় তাহলে কাল তোর জন্য আলাদা রুম রেডি করে দেব। আপাতত তুই চুপ কর এখন। তারপর আহিরের দিকে তাকিয়ে বলল। আহির ভাই, টাকা বের করো। আহির ভ্রু কুঁচকে তাকালো, যেন ঠিক বুঝতে পারছে না ব্যাপারটা কোথায় গড়াচ্ছে। কিছুটা অবাক হয়েই বলল।